দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালী নিয়ে এলেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে এই অনুষ্ঠানের নামকরণ আমি করেছি জিবিপি হাসপাতালে চলছে মানুষ নিয়ে খেলা। আমি এই কথাটুকু কেন বললাম হয়তোবা আপনারা আন্দাজ করে নিতে পেরেছেন যে কেন আমি কথাটা আপনাদের সামনে বললাম বা কেন এই অনুষ্ঠানের নাম আমি এই ধরনের রাখলাম। দর্শক বন্ধুরা, আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্থ এই হাসপাতাল একমাত্র রেফারেল হাসপাতাল। দূর দূরান্ত থেকে ত্রিপুরা রাজ্যের মানুষরা এখানে পরিষেবা নিতে আসেন, কারণ আপনারা জানেন আমাদের রাজ্যের যারা সাধারণ জনগণ বা সাধারণ যারা মানুষ তারা বেশি পয়সা খরচা করে হায়দ্রাবাদ বা চেন্নাই বা কলকাতায় গিয়ে পরিষেবা নিতে পারেন না। সাধারণ অংশের মানুষরা এই জীবিকে বিশ্বাস করে আসছেন বিগত অনেক বছর ধরে, এবং জীবিতে যারা ডাক্তার যারা রয়েছেন বা নার্সরা যারা রয়েছেন ওনারা অনেকাংশেই চেষ্টা করেন যাতে রোগীরা পরিষেবা পান বা রোগীর পরিবারের যারা রয়েছেন তারা জীবী থেকে খুশি হয়ে বাড়িতে যান। কিন্তু এমনও কিছু ঘটনা ঘটছে বা পরিলক্ষিত হচ্ছে, এবং কয়েকদিন পর পর এই ধরনের নিউজ আপনাদের সামনে আমাদেরকে তুলে ধরতে হচ্ছে, কারণ আপনাদের কাছে তুলে ধরা মানেই হচ্ছে সরকারের কাছে এই সকল বিষয়গুলোকে নিয়ে যাওয়া, এবং সরকার বা দপ্তর যাতে এই ধরনের ঘটনাগুলোকে দেখে বা প্রত্যক্ষ করে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে যারা এই ধরনের কাজগুলো জিবি হাসপাতালে করছে। তাই আমি অনুষ্ঠানের নাম আজকে আমি করেছি জিবিপি হাসপাতালে চলছে মানুষ নিয়ে খেলা। প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, গত 9ই মার্চ প্রায় 2019 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে একজন নিউরো সার্জন আনেন। ওনার নাম হচ্ছে সিদ্ধি রেড্ডি, এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি উনি মানুষের জন্য অনেকটা করার একটা প্রবণতা ওনার মধ্যে ছিল। উনি কিছু একটা করার চেষ্টা করতেন, রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, উনি জিবিপি হাসপাতালে থাকতেন, মানুষের কথা শুনতেন, মানুষের পাশে উনি থাকার চেষ্টা করতেন। উনি অবশ্য আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা উনি বুঝতে পারেন, কিন্তু সেরকমভাবে আমাদেরকে বোঝাতে পারেন না। না পারলেও যারা নার্সরা যারা রয়েছেন বা সেখানে ডাক্তাররা যারা রয়েছেন তাদের মাধ্যমে উনি চেষ্টা করেছেন যে জিবিপি হাসপাতাল ভালো চলুক। কিন্তু ইতিমধ্যে আমরা ওনার বিরুদ্ধে অনেক বিস্তর অভিযোগ পাচ্ছি। তাহলে কি সিদ্ধি রেড্ডি যে 9ই মার্চ 2019 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছিলেন, তার পরবর্তী সময়ে উনি ওনার যে একটা পেশাগত দায়িত্ব যে উনি পালন করার একটা ইচ্ছে সে সময় দেখিয়েছিলেন, সেটা কোনো না কোনোভাবে উনি বর্তমান সময়ে হারিয়ে ফেলেছেন, কারণ ওনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। হাসপাতালে গেলে সেখানে কয়েকজন ডাক্তার নার্স আমাদের সঙ্গে তো পরিচয় রয়েছে, আমরা তো খবরাখবর হাসপাতাল থেকে নেই, আমাদের সোর্স রয়েছে সেই জায়গাতে, তো আমরা খবরাখবর পাই যে উনি সম্পূর্ণভাবে একদম পয়সার উপর নাকি ডিপেন্ড হয়ে গেছেন। উনি এখন পয়সা ছাড়া কিছু করতে চাইছেন না, এবং তার যুক্তি হয়েছে এটা, উনি যখন প্রথমে আমাদের ত্রিপুরা রাজ্যে আসেন তখন কিন্তু কোনো প্রকারের নার্সিং হোম ওনার ছিল না। বর্তমান সময়ে উনি জিপিপি হাসপাতালের সন্নিকটে তথা শ্যামলীবাজার এলাকায় একটি নার্সিং হোম খুলে বসেছেন, এবং আমাদের কাছে এই অভিযোগ রয়েছে যে বর্তমান সময়ে জিবিপি হাসপাতালে যারা চিকিৎসা পরিষেবা করাতে যাচ্ছেন, বিশেষ করে ওনাকে ট্রমা সেন্টারে দেওয়া হয়েছিল, তো সে জায়গায় যারা স্ট্রোকের যারা বিশেষ করে রোগী ওনারা বেশি করে সেখানটায় উনি ওনারা অ্যাডমিট হন, এবং যেহেতু রেড্ডি উনি নিউরো সার্জন, তো সেই দিকটার প্রতি উনি লক্ষ্য রাখেন। তো এখন আমাদের কাছে সোর্সের মাধ্যমে খবর রয়েছে যে উনি জিবিপিতে যারা আসেন তাদেরকে অন্যান্য কিছু কিছু উনি লোক সেট করে রেখেছেন জিবিতে, যাতে ওই সকল রোগীরা ওনার নার্সিংহোমে গিয়ে চিকিৎসা পরিষেবা নেন। জিবিতে যদি কোনো ধরনের সিটি স্ক্যান করা হয় বা কোনো ধরনের এক্সামিনেশন করা হয়, সেই জায়গায় রিপোর্ট পেতে অনেকটা সময় লাগে, কিন্তু ওনার নার্সিংহোমে যদি গিয়ে আপনি অ্যাডমিট হন, যেটা আমরা তথ্য মোতাবেক পেয়েছি, সেই জায়গায়
হাফ বেলার মধ্যেই আপনারা রিপোর্ট হাতে পেয়ে যাবেন বা পেয়ে যান। যারা রোগীর পরিজনেরা যারা রয়েছেন আমাদের কাছে অভিযোগের আকারে ওনারা ব্যক্ত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জিবিপির মধ্যে মানুষরা যারা যাচ্ছেন তারা কিন্তু গরিব শ্রেণীর মানুষরা বিশেষ করে যাচ্ছেন। অনেকে এমন অবস্থায় ওনাদের স্ট্রোক হয়ে যায়, সেই জায়গায় বাড়ি ঘর বিক্রি করেও সেই রোগীকে বাঁচানোর চেষ্টা করে। কারোর মা রয়েছে, কারোর বাবা রয়েছে, কারোর অনেক নিকট আত্মীয় পরিজনরা রয়েছেন। সবাই চান একটা কম পয়সার মধ্যে ত্রিপুরা রাজ্যে যেহেতু একটি রেফারেল হাসপাতাল রয়েছে সেখান থেকে পরিষেবা নেওয়ার, কিন্তু পরিষেবা সঠিকভাবে সেখান থেকে পাচ্ছে না। আপনারা যদি বা যারা রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা যারা রয়েছেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ যিনি রয়েছেন, আপনি কান পাতলেই শুনতে পাবেন যে ডাক্তার রেড্ডির বিরুদ্ধে কত বিস্তর অভিযোগ রয়েছে। আমাদের রাজ্যের সাধারণ জনগণকে উনি এইভাবে পয়সা বিনিময়ে একটা খেলা শুরু করেছেন এবং যার কারণে সাধারণ জনগণ জিবিপিতে গিয়ে রোগী পরিষেবা নিতে গিয়ে ওনারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওনার নার্সিংহোমে গেলে লাখ টাকার বিষয় লাখ টাকা কোনো মাইনেই রাখে না, সেই জায়গাতে লক্ষ লক্ষ টাকা খরচা করে ওনার নার্সিংহোমে নাকি চিকিৎসা পরিষেবা নিতে হয়। পাশাপাশি আরও একটা বিষয় হচ্ছে, যখন ক্রিটিক্যাল কোনো সমস্যা হয় তখন আবার ওই রোগীকে ওনার নার্সিংহোম থেকে আবার জিবিপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই চলছে জিবিপি হাসপাতালের বর্তমান সিদ্ধি রেড্ডির কর্মকাণ্ড, যেটা আমরা হাসপাতাল থেকে, রোগীর আত্মীয় পরিজন থেকে, সেখানকার কিছু ডাক্তার বা নার্সদের কাছ থেকে আমরা এই অভিযোগ পেয়ে থাকি। আমরা কিছুদিন আগে ভিডিও আকারে আপনাদেরকে তুলে ধরেছিলাম যে সেখানে ডাক্তার রেড্ডি একজন টিএসআরকে দিয়ে সিটি স্ক্যানের রিপোর্ট চেক করাচ্ছেন। আমি ওই শম্ভু দাসের কথাও বলবো, ওনার সম্বন্ধে কিছু আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা শুনেছেন, তার মধ্যে কিছু অংশ আমি এড করব, আপনারা বিচার করবেন। বিশেষ করে এই আলোচনাটুকু করার উদ্দেশ্য আমার একটাই, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন উনি বারবার কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ পেলেই উনি জীবিতে ছুটে যান, কাউকে না বলেই কিন্তু উনি যান। কিন্তু উনি হয়তো এই সকল বিষয়গুলো জানতে পারেন না বা ওনার কাছে কেউ তুলে ধরেন না কোনো একটা ভয়ের কারণে। আমাদের কাছে এও খবর রয়েছে ডক্টর রেড্ডির যে নার্সিংহোমটা রয়েছে সেখানে এর পেছনে অনেক মাথা রয়েছে, অনেকের ইনভেস্টমেন্ট এই হাসপাতাল রয়েছে এবং এই হাসপাতালকে উপলক্ষ করে রাজ্যের সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ কিন্তু আসছে। সেটা কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন? আপনাকে অবগত করার জন্য আমার আলোচনা আপনার উদ্দেশ্যে এবং রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে। আপনি যাচ্ছেন জিবিতে, খোঁজ খবর নিচ্ছেন, সেটা আমরাও মাঝে মধ্যে প্রকাশ করি এবং যখন আপনি যাচ্ছেন কোনো ধরনের ইন্টিমেশন কিন্তু আপনি না দিয়ে যাচ্ছেন, যাতে আপনি স্বচক্ষে পরিদর্শন করতে পারেন যে জিবিতে কি ধরনের পরিষেবা চলছে। কিন্তু আপনি জানেন বাস্তবে কি হচ্ছে। এই জিবিকে আজকে একটা ব্যবসা, একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে কয়েকজন কতিপয় ডাক্তার, কয়েকজন কতিপয় নার্স এবং কয়েকজন কতিপয় বহিরাগত। এবং এতে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর কিন্তু সেখানে সুনাম কিন্তু অর্জন হচ্ছে না। এত বড় ঘটনা হচ্ছে জিবিতে, তো সেটা অবশ্যই সুনাম বা প্রশংসা কুড়ানোর দাবি করতে পারেন না মুখ্যমন্ত্রী, যেহেতু এই ধরনের এলিগেশনগুলো ওনার দপ্তরের বিরুদ্ধে উঠছে। উনি অবশ্যই এই সকল বিষয়গুলোকে দেখবেন এবং উনি কী ধরনের ব্যবস্থা নেন সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। আমি এই আলোচনার শেষ প্রান্তে যখন যাব তখন আপনাদেরকে একটা ক্লিপস আমি দেখাবো। আমি বা আমাদের সাংবাদিক যারা রয়েছেন ওনারা এই বিষয়টুকু নিয়ে, যিনি জিবিপির সুপার রয়েছেন, মেডিকেল সুপার, ওনার সঙ্গে কথা বলেছেন, ওনার বক্তব্য নিয়েছেন। সেই সম্পূর্ণ বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। সেই ইন্টারভিউতে সম্পূর্ণভাবে মেনশন আছে। আমাদের সাংবাদিক প্রশ্ন করেছেন এইভাবে জিবিতে যে অরাজকতা চলছে সেই বিষয়ে আপনি কি অবগত রয়েছেন কিনা। উনি কি বলেছেন সেটা আমি এখন আপনাদেরকে বলছি না, আমার এই অনুষ্ঠানের শেষে ওনার বক্তব্য আপনারা শুনে নেবেন। দর্শক বন্ধুরা, এবার আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে,
আমরা আগেও জানি যে এই জিবিপি হাসপাতালে আপনারা শুনেছেন, নিউজ আকারেও আপনারা দেখেছেন যে সুলভ কর্মীদের দিয়ে সেলাই করা হয় রোগীদের। সেটা প্রমাণিত হয়েছে, প্রমাণ রয়েছে, এবং সেটা অনেকেই আপনারা অবগত রয়েছেন। এবং সিকিউরিটি গার্ড দিয়ে স্যালাইনের ব্যবস্থা করা হয়, সেটাও আপনারা ফুটেজের আকারে শুনেছেন। আপনারা একবার চিন্তা করুন, ডাক্তার যারা রয়েছেন বা যারা নার্স দিদিরা যারা রয়েছেন, ওনাদের কাজ কি একজন সুলভ কর্মী করতে পারবেন? সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সুলভ কর্মীদের দিয়ে, সিকিউরিটি গার্ডদের দিয়ে হাসপাতালের ইমার্জেন্সি কাজগুলো করানো হচ্ছে। এবং ইমার্জেন্সি কি কাজ? সেলাই কাজ করা হচ্ছে। যেখানে স্টিচের প্রয়োজন রয়েছে, এই সুলভ কর্মীরা গিয়ে পেশেন্টদেরকে স্টিচের ব্যবস্থা করে দিচ্ছে, সুলভ কর্মীরা গিয়ে স্যালাইনের ব্যবস্থা করছে। এটা কি আদৌ একটা সুস্থ পরিবেশে, একটা সভ্য জগতে আপনারা মেনে নেবেন? সেটা তো কখনই মেনে নেওয়া যায় না। ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, স্বাস্থ্যকর্মীরা রয়েছে, তাদের যে কাজ, সেই কাজগুলো ওনারা না করে কাজ কারা করছেন? সুলভ কর্মীরা করছেন, সিকিউরিটি গার্ডরা করছেন। তো আমি এই প্রসঙ্গ এতটুকু বললাম যে আগরতলা যে জিবিপি একমাত্র রেফারেল হাসপাতাল রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, আজকে মানুষকে মানে মানুষের যে প্রাণ রয়েছে সেটা নিয়ে কোনো না কোনোভাবে খেলা চলছে। এবং আমার এই আলোচনা যদি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখে থাকেন, অবশ্যই আপনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে রাজ্যের মানুষ এবং আমরা যারা সংবাদকর্মীরা যারা রয়েছি আমরা অন্ততপক্ষে আশা করি, এবং আপনি নেবেন সেটা আমাদের বিশ্বাস রয়েছে। এবার আসি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সেদিন আপনারা দেখেছেন যে হাসপাতালে একজন টিএসআর কর্মী, উনি ডাক্তার রেড্ডির সঙ্গে মিলে সিটি স্ক্যানের রিপোর্ট উনি পরীক্ষা করছেন, উনি বলে দিচ্ছেন কি করতে হবে কি না করতে হবে। পাশে আরও দুজন ডাক্তার রয়েছেন, ওনারা চুপ রয়েছেন। একবার চিন্তা করুন, সভ্য সমাজে, আমাদের একটা সভ্য রাজ্যে একজন টিএসআর কর্মী উনি সিটি স্ক্যান রিপোর্ট দেখছেন, ডাক্তারদেরকে পাশে দাঁড় করিয়ে। এও প্রশ্রয় দিচ্ছেন কে? সিদ্ধি রেড্ডি, যিনি হায়দ্রাবাদ থেকে এখানে এসছেন নিউরোসার্জন হিসাবে। তো কোনো না কোনো প্রশ্রয় নিশ্চয়ই পেয়েছে এই টিএসআর কর্মী, তো সেহেতু উনি সেরকম কাজ করছেন। এবার আমি যত এগিয়ে যাব আপনারা কৌতূহলবশত শুনবেন এবং অবাক হতে থাকবেন। এই টিএসআর যে কর্মী রয়েছেন, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে আপনারা জানেন? আমাদের কাছে একটা তথ্য রয়েছে উনি ক্লাস 5 পাস, কিন্তু ডকুমেন্ট যখন আমি ওনার চেক করলাম, আমি আরটিআই দিয়ে ওনার ডকুমেন্ট বের করেছি। এই 2-1 দিনের মধ্যে কষ্ট করে আমি আরটিআই দিয়ে ওনার পুরো হিস্ট্রি বের করেছি, উনি কিভাবে এখানে পোস্টিংয়ে রয়েছেন এবং কেন 8 পাস বললাম। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, এই আরটিআইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে গত 29শে জুন 2024 সালে একটা অর্ডার বের হয়। সেই অর্ডারটা বের হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ টিএসআর এন্ড ওপিএস শাখা থেকে। তো সে জায়গায় এই অর্ডারের যে মূল বক্তব্য ছিল যে নমিনেশন টু আন্ডারগো প্রি প্রমোশন ক্যাডার লিস্ট এ, এটা ছিল হেডিং একটা ডকুমেন্টের, যেটার মধ্যে আমি পাই। এবং সেখানে বলা হয়েছিল যে প্রায় 1098 জন টিএসআর কর্মীকে ধাপে ধাপে ট্রেনিংয়ে যেতে হবে, এবং সেই অর্ডার দিয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। সেটা ইস্যু করা হয়েছিল 29শে জুন 2024। এই মুহূর্তে শম্ভুচন্দ্র দাস, ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে 926। ওই যে অর্ডার যে লিস্ট রয়েছে, সেই 1098 জন যে আমি বললাম ক্যান্ডিডেট টিএসআর কর্মী, যাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিং দেওয়ানো হবে, সেই সিরিয়াল নাম্বার রয়েছে 926 এবং ওনার নাম্বার রয়েছে
80165। এ হচ্ছে একটা হচ্ছে ক্রমিক সংখ্যা, আর একটা হচ্ছে ওনার সিরিয়াল নাম্বার। আর উনি হচ্ছেন 2nd ব্যাটালিয়নের। ওনার নাম হচ্ছে শম্ভুচন্দ্র দাস। ওই ডকুমেন্টে ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 8 পাস। সেই ডকুমেন্ট আমার কাছে রয়েছে, যদি আপনাদের দরকার হয় আপনারা এসে আমার কাছ থেকে দেখে যেতে পারেন। তো আপনারা চিন্তা করুন, এই মুহূর্তে কিন্তু ওনার ট্রেনিং চলছিল। একজন টিএসআর কর্মী যখন বা কোনো কর্মীদের যখন উপরের আধিকারিকরা আদেশ করেন যে এখন আপনার ট্রেনিং অবস্থা, আপনি সেই জায়গায় উপস্থিত থাকুন এবং ট্রেনিং গ্রহণ করুন, সেই জায়গায় উনি ট্রেনিং নিচ্ছেন না, উপরন্তু জীবিতে বসে রয়েছেন সরকারি আদেশকে তোয়াক্কা না করে। আপনারা চিন্তা করুন একবার, সরকারি আদেশ রয়েছে যে আপনার এখন ট্রেনিংয়ের সময়, আপনি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে বা ওনার যে সিও রয়েছে কমান্ডিং অফিসার, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ওনাকে পাইনি। না পাওয়ার কারণে আমি একটা দিন লেট করেছি, না হলে আমি ওনার বক্তব্যও নিতাম উনি কী কারণে ওনাকে অর্ডার করেছেন এবং উনি ওনার অর্ডার, সরকারি অর্ডার পালন না করে জীবিতে বসে রয়েছেন, সেটা কী কারণে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে সরকারি অর্ডার ভায়োলেট করে উনি বসে রয়েছেন জিবিপি হাসপাতালে, এবং একজন সরকারি কর্মচারী হয়ে উনি একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি আমাদের কাছে যে তথ্য রয়েছে, ওনাকে জিবিপি হাসপাতালে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? যদি কোনো ভিআইপি পেশেন্ট সেখানে আসেন, তাদেরকে উনি দেখভাল করবেন এবং টাইম টু টাইম খবর নেবেন, এবং যারা ভিআইপি লোকের যারা রিলেটিভরা যারা রয়েছেন বা যারা ওনাকে পাঠিয়েছেন জীবিতে, তাদেরকে উনি সময় মতো তথ্য দেবেন। এই কারণেই কিন্তু ওনাকে সেখানে বসানো হয়েছে। এখনও জিবিপির এলাকার যারা ডাক্তাররা যারা রয়েছেন বা নার্সরা যারা রয়েছেন, যে মানুষের তো একটা কাজের সময়সীমা থাকে। আমাদের কাছে ও তথ্য রয়েছে উনি সারা রাত্র নাকি ওই জীবিত অবস্থান করেন। এর পেছনে কি রয়েছে? এবং উনি, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, উনি যখন এখানে আসেন তখন যখন জীবিতে উনি সেই সময় আসেন, তারপর আমাদের কাছে তথ্য রয়েছে, যে তথ্য বলতে আমাদের রিলায়েবল সোর্স আমাদেরকে খবর দিয়েছে যে উনি কুমারীটিলা এলাকায় 2 ঘন্টা কি 3 ঘন্টা জায়গা কিনেছেন। কুমারীটিলার মতো জায়গাতে উনি 2 ঘন্টা 3 ঘন্টা জায়গা কিনেছেন, আরও কিনে থাকতে পারেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তো আপনারা এবার ভাবুন যে এই টিএসআর কর্মী এখানে কি করে এই ধরনের কাজে লিপ্ত হতে পারেন, এবং একজন সিনিয়র যিনি নিউরোসার্জন রেড্ডি, উনি কি করে ওনাকে প্রশ্রয় দিতে পারেন, এর পেছনে কি কারণ থাকতে পারে, সেটা আপনারা সাধারণ জনগণ যারা আপনারা রয়েছেন তারা আপনারা অবশ্যই ভাববেন এবং আপনারা সেটা অবশ্যই চিন্তা করছেন। আমি বারবার বলি যে জিবিপি হাসপাতালে আমাদের রাজ্যের সাধারণ জনগণেরা সেখানে চিকিৎসা পরিষেবা নিতে যান, কারণ সবার কাছে সেই ধরনের পয়সা থাকে না, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে না, যার কারণে ওনারা বাইরে থেকে বা তথা হায়দ্রাবাদ বা চেন্নাই বা কলকাতা থেকে ওনারা ট্রিটমেন্ট নেবেন। সেই কারণে বাধ্য হয়ে সেখানে মানুষ আমাদের এই একমাত্র হাসপাতাল জিবিপিতে যান। আজকে চিন্তা করুন, আরেকটা তথ্যে আমাদের কাছে খবর রয়েছে যে জিবিপিতে বা ট্রমা সেন্টারে বা রেড্ডি যেখানে কাজ করেন সেখানে অনেকগুলো ইকুইপমেন্ট রয়েছে, কিন্তু সেগুলোকে কোনো না কোনোভাবে একটা চক্র নাকি সেগুলোকে অকজ করে রেখেছে, যাতে করে বাইরের যে নার্সিংহোমটা রয়েছে সেই নার্সিংহোমে এই ধরনের টেস্ট যাতে করাতে পারে। তাহলে সাধারণ জনগণ বাধ্য হয়ে বাইরে গিয়ে বা রেড্ডির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে ওনার নার্সিংহোম থেকে এই টেস্টগুলো করাতে বাধ্য হচ্ছে বেশি টাকা খরচা করে। এইভাবে যদি আমাদের ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণের পকেট কাটা হয় এবং তাদেরকে এই ধরনের মারণযজ্ঞে
অবতীর্ণ করার পথ প্রশস্ত করে দেওয়া হয় ডাক্তারের পক্ষ থেকে, সেটা কিন্তু অবশ্যই মানে রাজ্যের মানুষ আপনারা লজ্জিত হবেন এবং আপনারা কখনই এটা চাইবেন না যে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ি। তাই আজকে আমার এই আলোচনা যে আমাদের জিবিপি হাসপাতালের যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমি যেটা বললাম, সুলভ কর্মচারীদের দিয়ে, সিকিউরিটি গার্ড দিয়ে স্যালাইন দেওয়া হয়, সেটা কি মেনে নেওয়া হয়? স্টিচ করানো হয়। এবার তো একজন টিএসআর কর্মী একদম সেন্টারে ঢুকে সিটি স্ক্যান রিপোর্ট চেক করছে, সে আবার 8 পাস, এবং আমাদের কাছে খবর রয়েছে যে উনি নাকি 5 পাস, কিন্তু অফিসিয়ালি দেখানো হয়েছে 8 পাস। তো সেটা তথ্যে কি রয়েছে সেটা আমি কনফার্ম নই, কিন্তু আমার কাছে যে তথ্য রয়েছে উনি হচ্ছেন 8 পাস। তো একজন 8 পাস একটা টিএসআর কর্মী একজন, উনি কি করে সিটি স্ক্যান দেখতে পারেন? এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মোতাবেক আমরা হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেছি, ওনার বক্তব্য আমরা এই অনুষ্ঠানের পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব উনি কি বলেছেন। সবটা বিষয় উনি কিন্তু খুলে বলেছেন। আমরা সংবাদকর্মী, আমাদের কাজ হচ্ছে সবটা বিষয় নিয়ে আলোচনা করা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সার গোচরে এই সকল বিষয়গুলো নিয়ে যাওয়া। অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সকল বিষয়গুলোকে মাইনরিটি দেখবেন, কারণ উনি ঝটিকা সফরে যান জীবিতে, যেটা আমরা প্রত্যক্ষ করেছি। কিন্তু উনি চলে আসার পর এই দপ্তরে কি চলে, এই হাসপাতালে কি চলে, তার করুণ চিত্র আমরা সাংবাদিকরাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এই ধরনের যে ঘটনা ঘটছে জীবিতে, একজন ক্লাস 8 পাস টিএসআর সে সিটি স্ক্যান পরীক্ষা করছে ডাক্তারদেরকে পাশে দাঁড় করিয়ে দিয়ে, এবং তাকে প্রশ্রয় দিচ্ছে সিদ্ধি রেড্ডি, সেটাকে উনি কিভাবে দেখবেন, কিভাবে এর বিচার করবেন? রাজ্যের মানুষ কিন্তু বিচার চাইছে, কারণ এই ধরনের অব্যবস্থা কোনো মতেই রাজ্যের আপামর জনগণ মেনে নেবে না বলে রাজ্যের মানুষ মনে করছেন। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী নিয়ে নেন। নমস্কার। হ্যাঁ, এই সংবাদটা আমার নজরে এসছে, আমি দেখেছি, পুরোটা আমি পড়েছি। তো সেই সংবাদ দেখার পরে হসপিটালে এসে আমি শম্ভুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো ফোন সুইচ অফ পেয়েছি, ওর সঙ্গে যোগাযোগ আমার হয়নি। ডক্টর রেড্ডিকে আমি ডেকেছিলাম, উনি আমার এখানে এসেছিলেন, ওনার সঙ্গে আমি বিস্তারিত কথা বলেছি। তো উনি আমাকে বললেন যে এটা কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের একটা ছবি, সেটা পোস্ট হয়েছে। কোনো এক পেশেন্ট এখানে এসেছিল, ওই পেশেন্টের পার্টির তরফ থেকে শম্ভু এসে এখানে এটা সিটি স্ক্যানটা রেড্ডিকে দেখানোর জন্য ইয়ে করছিল, কিন্তু দেখানোর আগে ও নিজেই দেখছিল ছবিতে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো দুজন সম্পর্কে আমি বলি, শম্ভু একজন টিএসআরের লোক, ওকে এখানে রাখা হয়েছে। টিএসআরে যারা আসে, টিএসআরের মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসাবে অনেক জায়গায় এমন থাকে, ডিস্ট্রিক্ট হসপিটালেও কোথাও কোথাও থাকে, আমি দেখেছি। তো ওকে এই কারণে রাখা হয়েছে। তো সে এখানে কাজ করে, আমাদের এখানে অনেক দিন ধরে কাজ করছে। তো যখন ভিআইপিরা আসেন, তো মূলত ওনাদের দেখাশোনা করেন, ওনাদেরকে নিয়ে যান কোথায় কোথায় নিতে হবে। আর কমন মানুষ এলেও মাঝে মধ্যে যার যখন দরকার হয় আমরা বললে সেই সহায়তা সে করে দেয়। আরও একজন টিএসআরের জওয়ান বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট এখানে আছেন। আর ডক্টর রেড্ডি, উনি তো নিউরোসার্জন, আপনারা জানেন। 2019 সালে উনি আমাদের এখানে জয়েন করেছেন। শুরুতে ট্রমা সেন্টারের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন, তারপরে নিউরোসার্জারি একটা ওয়ার্ড হয়েছে, 5টা আইসিইউ বেড হয়েছে, তারপরে একদিন করে আউটডোর করছেন। সব কিছু মিলিয়ে উনি এখানে সার্ভিস দিচ্ছেন। তো আমি ডক্টর রেড্ডিকেও বলেছি যে যে নিউজটা এসেছে বা যেটার যে কন্টেন্ট, এটা সম্পর্কে আপনি আমাকে বিস্তারিত জানাবেন। পুরো ঘটনাটা ইন রিটেন আমি রেড্ডির কাছ থেকে চেয়েছি। তো সেটা চেয়ে তারপরে আমি আমার অথরিটিকে জানিয়ে দেব। আর ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় সেটাও রেড্ডিকে আমি ডক্টর রেড্ডিকে অনুরোধ করেছি দেখার জন্য, কারণ এটা মোটেই কাম্য নয়। কারণ ছবিতে বোঝা যাচ্ছে যে ওটা দেখছে, যাও এমনিতে একটা এক্সরে ফিল্ম বা একটা সিটি স্ক্যান ফিল্ম বা যে কোনো একটা ফিল্ম কিউরিসিটি বশত যে কেউই দেখতে পারে, কিন্তু নিউজটা যেটা এসছে সেটা হলে তো এটা মোটেই কাম্য নয়, সেটা একেবারেই ঠিকও নয়। যাও
তো ওনার থেকে আমি দেখি রিটার্ন স্টেটমেন্ট কী পাই, অ্যাকর্ডিংলি আমি সেটার ব্যবস্থা নিই। আরেকটা বিষয় স্যার, দূর দূরান্ত থেকে যারা রোগীরা সিরিয়াস রোগীরা আসে সেখানে জিবি হসপিটালে চিকিৎসার জন্য, দেখা যায় বিশেষ বিভিন্ন ইকুইপমেন্ট নেই বলে ওই রুগীটাকে ওই বাইরে যে একটা হসপিটাল খোলা হয়েছে, হ্যাঁ রেড্ডির, সেই হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে। এই স্থানান্তরিতের পেছনে হসপিটালে কিছু স্টাফ এটার সাথে যুক্ত, যেরকম শম্ভু বা এরকম অনেক অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। সেই বিষয়ে আপনার নলেজে কি সেরকম কিছু আছে, বা এলে আপনি কী ব্যবস্থা নেবেন? অ্যাকচুয়ালি এরকম আমাকে কেউ রিটেনলিও জানায়নি, ভার্বালিও জানায়নি। আপনি যেহেতু জানিয়েছেন একজন সংবাদ মাধ্যমের হিসাবে, নিশ্চয়ই আমি সেটাকে গুরুত্ব দিয়ে দেখব। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নেব এই ধরনের কোনো ঘটনা ঘটছে কি না। যদি এটা ঘটে, এটা আইনত দণ্ডনীয়। এটা একটা বহুদিন আগের একটা সার্কুলার আছে, সেটা এখনও মানে বাতিল হয়নি। সেটাতে স্পষ্ট আছে যে কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী হাসপাতালে আসা কোনো রুগীকে ওনার প্রাইভেট চেম্বার বা অন্য কোথাও যাওয়ার জন্য বলতে পারেন না, প্ররোচনা দিতে পারেন না, এটা কখনোই করতে পারেন না। আর হাসপাতালের পরিষেবা, যে কোনো রুগী এলে হাসপাতালে যে পরিষেবার জন্য আসেন, সেই পরিষেবা যদি না থাকে বা পরিষেবা দেওয়ার মতো কোনো যন্ত্রাংশ বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা অন্য ধরনের কোনো কিছু যদি অভাব থাকে, তাহলে সেটা প্রপার ওয়েতে হবে। সেই অনুযায়ী আমরা রেফার করে ওনাকে পাঠাবো। সেই সিস্টেম গভর্নমেন্ট রেখেছে এবং এটা স্টেটের হাইয়েস্ট যে বডি, রেফারাল বডি, স্টেট স্ট্যান্ডিং মেডিকেল বোর্ড, সেটা এখানেই আছে। তো এখান থেকে রেফার করা যেতে পারে। যদি সত্যিই আমাদের কোনো কিছুর অভাব থাকে, কোনো কিছু এখানে না হয়, তাহলে সেটা আমরা নিয়ম মতো রেফার করে পাঠাবো। এইভাবে বলে নয়, এভাবে বলে কাউকে কোথাও যাওয়ার জন্য প্ররোচনা দেওয়া যায় না, বলা যায় না। যদি কেউ করে থাকে সেটা অন্যায়, এবং সেটা যদি প্রমাণিত হয় সেটার জন্য গভর্নমেন্ট তরফে শাস্তির বিধানও রয়েছে। তো আর আপনি যখন বললেন, আমি ব্যক্তিগতভাবে সেটার দিকে নজর রাখবো। আর ওই যে আগের যে সার্কুলারটা, সেটাকেও আমি আবার রিইনফোর্স করবো। আমি খুঁজে দেখবো সার্কুলারটা কোথায় আছে বা কী আছে, সেটাকেও আমি আরেকবার রিইনফোর্স। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, এই যে শম্ভু আজকে যে পেপারে যে ছবিটা বেরিয়েছে সংবাদ মাধ্যমে, তো এই কিছুদিন আগেও এরকম একটা অভিযোগ উঠেছে হসপিটালে। বিভিন্ন ওয়ার্ডে গেলে শোনা যায় যে শম্ভু যিনি রয়েছে টিএসআরে নিয়োজিত হসপিটালে, তাকে বিভিন্ন কাজে মানে ডাক্তারের কাজে হস্তক্ষেপ করছে। সেই বিষয়ে এখন আপনি তা প্রমাণ সহকারে প্রমাণিত হলো, সেই বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কি এখন বর্তমানে ওর বিরুদ্ধে, যেহেতু এরকমভাবে মানুষকে সাজেশন দিচ্ছে? নিঃসন্দেহে আমি এগুলি যদি প্রমাণিত হয়, তো আমি নিশ্চয়ই ওর অথরিটিকে জানিয়ে দেবো। ও তো আমাদের কন্ট্রোলে নয়, অ্যাকচুয়ালি সে আমাদের স্টাফ নয়, সে হলো টিএসআরের স্টাফ। তো সে এখানে পোস্টেড টিএসআরের পক্ষ থেকে। যদি এই ধরনের কোনো কিছু থাকে, আমি নিশ্চয়ই ওনাদেরকে জানাবো, ওর যে হায়ার অথরিটি, ওনাদেরকে আমরা জানাবো। আর আজকের এই ঘটনার জন্য ওর থেকে আমরা জবাব চাইব যে আসলে ঘটনাটা কি। অ্যাকচুয়ালি ওরও তো একটা বক্তব্য থাকবে, সেটাকেও তো আমাদের সুযোগ দিতে হবে, সেই বক্তব্যটাও জানবো। অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টে জানিয়ে দেবো।